জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই আমাকে কনফার্ম করবেন। একটু সবাই কনফার্ম করবেন। আর আমাদের পরিচিত যারা আছে, আমাদের ফিডে যারা আছে ক্লাস করে, তাদেরকে একটু মেনশন করে দিবেন। আচ্ছা, আমি দেখছি আমার সাথে মাত্র 14 জন যুক্ত আছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মাত্র 14 জন। আচ্ছা, আমি পূর্ব ঘোষণা দিয়েছিলাম যে আমি আজ 10টা 30-এর সময় আসবো, তারপরও মাত্র 13 জন 14 জন। আচ্ছা, আমাদের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা আজকে ত্রিভুজ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব, যেগুলো বিগত সালে প্রশ্নে এসেছিল। আচ্ছা, বিগত সালে প্রশ্নে এসেছিল সেই ম্যাথগুলো, পরীক্ষার মধ্যে এসেছিল, সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। আমাদের সাথে যারা আছে শুধু আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা ম্যাথ শুরু করব, সেটা হচ্ছে 40তম 43তম বিসিএস পরীক্ষার মধ্যে একটা বৃত্ত সম্পর্কিত ম্যাথ এসেছিল। সেই ম্যাথটা একটু আমরা সলিউশন করার চেষ্টা করি। একটু আপনারা আমাকে কনফার্ম করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু সবাই কনফার্ম করবেন আমাকে দ্রুত। একটু আমাকে সবাই কনফার্ম করবেন। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, 43তম বিসিএস পরীক্ষায় এই চিত্রটি এসেছিল। এটা হচ্ছে 108 ডিগ্রি দেওয়া আছে এটা। আর এইটা সাপোজ ধরুন এটা এক্স দেয়া আছে, এটা ওয়াই দেয়া আছে, আর এটা জেড দেয়া আছে। এখন আমাদের এখান থেকে ওয়াই কোনটার মান চেয়েছে, ওয়াই কোনটার মান বের করতে বলেছে। আচ্ছা, এই ম্যাথটা 40তম বিসিএস পরীক্ষা যারা দিয়েছিলেন, আচ্ছা এই ম্যাথটা কার কার সমস্যা ছিল একটু আমাকে জানাবেন কাইন্ডলি। অনেক ব্যস্ততার মাঝে আসতে হলো। ধন্যবাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইয়া। আচ্ছা, এই ম্যাথটা কার কার সমস্যা ছিল? যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন তারাও বলতে পারেন, বা যারা কোশ্চেনটা দেখেছেন তারাও বলতে পারেন। অ্যাকচুয়ালি কার সমস্যা ছিল এই ম্যাথটা? আচ্ছা, আমি পারিনি। আচ্ছা, আর কারো সমস্যা নেই মনে হয়। আমার সাথে 17 জন দেখছি, হয়তোবা ক্লাস ভালো লাগছে না সেই কারণে চলে যাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, আমাদেরকে এই মানটা চেয়েছে, ঠিক আছে? যখন এই মানটা চেয়েছে তখন আমরা জানি বৃত্তের মধ্যে মূলত দুটা কোণ থাকে। সেটা একটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কথাটার মানে হচ্ছে যেটা কেন্দ্রে কোণ উৎপন্ন করবে সেটা, যেটা কেন্দ্রে কোণ উৎপন্ন করবে সেটা, আর যেটা বৃত্তের সাথে, এই যে বৃত্তের পরিধির সাথে যেই কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আর আমরা একটা সংজ্ঞা জানি যে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা লিখতে পারি কি, বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা আমরা সবাই জানি, ঠিক আছে?
যদি অর্ধেক হয়, যদি অর্ধেক হয়, দেখুন এই ম্যাথটা অবশ্যই প্রবলেম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখুন এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, আর একটু ব্রেন খাটানোর ম্যাথ, আর কিছুই না। তাহলে আমরা এই জিনিসটা থেকে আমরা জানি কি, এই জিনিসটা থেকে আমরা জানি যে বৃত্তস্থ কোণটা আছে, এই বৃত্তস্থ কোণ যেটা আছে, এই কোণটা হবে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার অর্ধেক। তাহলে আমরা জেড কোণটা, জেড কোণটা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। জেড কোণটা পাবো কি, এই 108 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, অর্ধেক দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা জেড কোণটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই 108কে, হ্যাঁ এটাকে 108কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমরা পাচ্ছি কত, 54 ডিগ্রি। তাহলে আমরা এই জেড কোণটা পেয়েছি কত, 54 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু এই জেড কোণটা চাইনি, আমাদের কাছে কিন্তু জেড কোণটা চাইনি, আমাদের কাছে চাইছি কি, এই যে ওয়াই কোণটা চেয়েছি, এই যে এই ওয়াই কোণ যেটা আছে আমাদের কাছে সেটা চেয়েছে, আমাদের কাছে জেড কোণটা চাইনি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া জেড কোণ যেহেতু চাইনি, তাহলে আপনি জেড কোণটা বের করেছেন কেন? তাহলে আমরা একটা জানি, বৃত্তের অন্তলিখিত, আমরা আর এটার মতো একটা জিনিস জানি, বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি, সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা এই সংজ্ঞা থেকে আমরা জানি কি, আমরা জানি যে এই কোণটা, এটার বিপরীত কোণ হচ্ছে ওয়াই কোণটা, এই জেড কোণের বিপরীত কোণটা হচ্ছে ওয়াই কোণটা। তাহলে এই জেড কোণের বিপরীত যেটা আছে, এই যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের, এটা অ্যাকচুয়ালি একটা চতুর্ভুজ, এই যে একটা বাহু, একটা বাহু, এই যে একটা বাহু, একটা বাহু, চারটা বাহু। তাহলে চারটা বাহুর ক্ষেত্রে আমাদেরকে বলেছে কি, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই জেড কোণের বিপরীত কোণটা কি, ওয়াই কোণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, জেড যোগ হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা জেড কোণের মান পেয়েছি কত, 54 ডিগ্রি, প্লাস ওয়াই হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি কত, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এই 54 180 থেকে চলে গেলে থাকে 126 ডিগ্রি। এটাই হচ্ছে এটার অ্যান্সার। লেট হয়ে গেল না? লেট হয়নি। আচ্ছা, আমরা এই ম্যাথটা আমাদের 43তম বিসিএস এর মধ্যে এসেছিল, এটা অনেকেরই সমস্যা ছিল। আচ্ছা, এখন কি এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন যে এই ম্যাথটা কিভাবে সলিউশন হবে, যে আমরা এই কোণটার মান কিভাবে 126 ডিগ্রি পেয়েছি, সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কি বুঝতে পেরেছেন কিনা যে এই জিনিসটা যে 26 ডিগ্রি, এই এই যে ওয়াই কোণটার মান যে 26 ডিগ্রি, সেটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে সবাই কনফার্ম করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারেন, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনারা বুঝেছেন, তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাচ্ছি, যে আমাদের টপিক যেটা ছিল সেই টপিকেই চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এখান থেকে আচ্ছা আবার একটু বলেন। আচ্ছা, এখন তো মুছে ফেলেছি, এখন কিভাবে বলি। আচ্ছা, আপনার ভিডিওটা আরেকবার দেখে নেবেন। আমরা এখন একটা ম্যাথ সমাধান করব, সেটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার? আচ্ছা, এই প্রশ্নটি এসেছিল দেখুন 13তম প্রবাসক নিবন্ধনে এসেছিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 7 সালে এসেছিল এবং প্রাইমারিতে 12 সালে এসেছিল। আচ্ছা, কখন শুরু হয়েছে? এই মাত্র শুরু হয়েছে। আচ্ছা, 180 ডিগ্রি কেমনে হলো? 180 ডিগ্রি কেমনে হলো? এটা হচ্ছে ত্রিভুজ একটা বৃত্তের মধ্যে যখন একটা চতুর্ভুজ উৎপন্ন হবে, একটা বৃত্তের মধ্যে, সাপোজ এই একটা বৃত্তর মধ্যে যখন একটা চতুর্ভুজ উৎপন্ন হবে। আচ্ছা, এটা তো হচ্ছে অন্তস্থ বৃত্তস্থ কোণ। আচ্ছা, যখন আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দেব তখন এটার মধ্যে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়। দেখুন, এটা হচ্ছে এক বাহু, এটা এক বাহু, এটা এক বাহু, এটা এক বাহু। এই যখন চতুর্ভুজটা উৎপন্ন হবে, চতুর্ভুজ উৎপন্ন হলে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে। যেমন এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুটা কোণের সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সেই কারণে আমরা 180 ডিগ্রি লিখেছি। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা সলিউশন করব। এটা আমি দেখেছি 3টা পরীক্ষার মধ্যে এসেছিল। আশা করি মাহবুব ভাইয়া বুঝতে পেরেছেন আপনি যে ম্যাথটা 180 ডিগ্রির কথা বলেছেন। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করব? দেখুন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি দুইটা বাহু সমান। একটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু আমি মনে করছি যে কি পরস্পর সমান। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না, একটু আমাকে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, নাকি ওই স্ট্যাটাসের পরে সবাই কমেন্ট করতে ভুলে গেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কমেন্ট পড়বো না। আচ্ছা, প্রত্যেকটির বাহু হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। ওকে, এখন আচ্ছা, 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু বলেছে প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে এই যে অন্তর্ভুক্ত কোণ, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ মানে এই দুটা বাহু মিলে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বলেছে যে অ্যাকচুয়ালি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, এখন এই ত্রিভুজটার যখন ক্ষেত্রফল আমরা বের করব তখন কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি একটু কেউ কি জানেন? যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টস করবেন যে এই ত্রিভুজটার আমরা তো আগে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি কি b/4 √4a² মাইনাস হচ্ছে b²। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এখানে বি বলতে হচ্ছে ভূমি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভূমির দৈর্ঘ্যটা দেয়া নাই, এখানে শুধু এর মানটা দেয়া আছে। এখানে শুধু কার মানটা দেয়া আছে? এর মানটা দেয়া আছে। তাহলে এখন আমরা কিভাবে বের করব? এখন প্রশ্ন হচ্ছে এই সূত্র দ্বারা যেহেতু আমাদের বের হচ্ছে না, তাহলে আমরা কিভাবে বের করব? কেউ কি জানেন? জানলে একটু কমেন্টস করবেন। একটু কমেন্টস করবেন, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টস করবেন। আচ্ছা, আমি কারো কমেন্টস পাচ্ছি না। দেখুন, তাহলে আমাদের যদি কোনো ত্রিভুজের একটা অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে আমরা সেই ত্রিভুজের আচ্ছা, কমেন্টের জন্য হাত পাকান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি কোণ দেয়া থাকে তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। সেটা হচ্ছে হাফ ইন্টু ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা, আমি যদি এটা এ বি সি দেই, হাফ ইন্টু এ বি ইন্টু হচ্ছে এ সি ইন্টু হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এই থিটা মানে হচ্ছে এই কোণটা, যে কোণটা দেয়া থাকবে, থিটা মানে হচ্ছে সেই কোণটা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এই থিটার মানে হচ্ছে এখানে যে কোণটা দেয়া থাকবে সেটা, যখন অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে তখন আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। তাহলে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কত? হাফ ইন্টু এ বির মান দেয়া আছে কত? 10 ইন্টু এসির মান দেয়া আছে কত? 10 ইন্টু সাইন
কত ডিগ্রি, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, দিলাম 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে পাচ্ছি কি হাফ ইন্টু 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে 1/√2, 1/√2, এখানে 1/√2 কিসের মান, সাইন 45 ডিগ্রির মান। আচ্ছা কি কোন পরীক্ষা এসেছিল একটু আমাকে বলবেন, কোনটা কোন পরীক্ষা এসেছিল। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু 10 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে এই যে √2 কে আমরা কি লিখতে পারি, দেখুন আমরা √2 কে লিখতে পারি কত, আচ্ছা এখানে লিখতে পারি √2 আর এখানে লিখতে পারি আমরা √2 ইন্টু হচ্ছে √2, কারণ এখানে কি আমরা একটা √2 বাড়তি দিয়েছি আর এখানে আমরা উপরে একটা √2 দিয়েছি। তাহলে এখানে কি করা যায়, দেখুন হাফ ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে উপরে থাকে কত √2 আর এখানে থাকে √2 স্কোয়ার। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে আমি √2টা দিয়েছি কেন, দুইটা √2 দিয়েছি কেন, আমার এখানে একটা ছিল আমি বাড়তি একটা দিয়েছি, এই বাড়তিটা দেওয়ার কারণে আমি উপরে একটা দিয়েছি। এবার দেখুন এই জিনিসটা এই উপরে √2টার সাথে যদি এই √2টা কেটে ফেলি তাহলে আমাদের 1/√2 থাকে। এখন যদি প্রশ্ন থাকে যে ভাইয়া কেন দিচ্ছে, আমি √2টা কে নিচে রাখবো না, নিচে রাখলে আমি কাটাকাটি করতে পারবো না, সেই রকম হ্যাঁ এই সূত্র দিয়ে করতে হবে, যখন একটা কোণের মান দেওয়া থাকবে তখন এই সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা কেন দিয়েছে, কারণ আমার নিচে √2 রাখলে আমি কাটাকাটি করতে পারবো না, সেই কারণে আমি উপরে √2 নিয়ে যাওয়ার জন্য এই কাজটা করেছি। তাহলে এখানে আমাদের কত, এইটা দিয়ে যদি এটার সাথে কাটাকাটি করি তাহলে থাকে 5, তাহলে থাকে কত 5, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে থাকছে কত, দেখুন এই স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে আমাদের থাকছে 5 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে √2 হচ্ছে 2, এই 2 দিয়ে যদি 10কে কাটে তাহলে হচ্ছে 5, তাহলে 5 5 হচ্ছে 25 √2, 25 √2, এটার অ্যান্সার হচ্ছে কত 25 √2। আচ্ছা এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা সাইন কোণের মানগুলো ভুলে গেছেন। আচ্ছা একদিন আমি কোণ নিয়ে আলোচনা করব, কোণের মানগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন, এখন একটু আমাকে কনফার্ম করবেন। এই ম্যাথটা এসেছিল 13তম প্রভাষক নিবন্ধনে এসেছিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাতে এসেছিল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা। আসলে আমরা চাইলে এখানে আমরা অ্যান্সারটা আমি যদি শর্টকাট করতে চাইতাম তাহলে এখানে শেষ করতাম, বাড়তি এতটুকু লাগতো না, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারবেন না, সেই কারণে আমি একটু বড় করে করানোর চেষ্টা করেছি। আচ্ছা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা আপনাদের কিন্তু আজকে রাতেও ক্লাস আছে, আজকে রাতে কিন্তু আপনাদের ক্লাস আছে মেবি। আচ্ছা সূচক এবং লগারিদম, আজকে রাতে মনে আপনাদের ক্লাস আছে সূচক লগারিদম, যেহেতু আজকে রবিবার সেহেতু আপনাদের হয়তোবা সূচক এবং লগারিদম ক্লাস আছে। আর আপনাদের পরবর্তী যে প্ল্যানটা সেটা হচ্ছে লাভ ক্ষতি, এই দুটা প্ল্যান মেবি শারমিন জাহান আপু নেবেন, অবশ্যই অনেক ভালো ক্লাস নেবেন উনি। আচ্ছা দেখুন এখন আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়, যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়, এখানে কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়। আচ্ছা একটু খেয়াল করে দেখুন, সমদ্বিবাহু ত্রিভুজের কথা যেহেতু বলা হয়েছে, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এই বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই প্রশ্নটা কিন্তু প্রাইমারি পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের বলছে সমান বাহু দুটির, এই সমান বাহু যে দুটি আছে দুটির ছেদবিন্দু, এই দুটা বিন্দু ছেদ করেছে কোথায়, দেখুন এখানে কিন্তু এসে সে ভূমির সাথে ছেদ করেছে, আবার সে এখানে এসেও ভূমির সাথে ছেদ করেছে, কিন্তু শুধুমাত্র একটা
একটা জায়গায় আছে যেখানে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু যায় ছেদ করছে, সেটা হচ্ছে এইটা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে এই ছেদবিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়, তাহলে সেই কোণটার নাম কি হবে, এই কোণটার নাম কি হবে সেটা প্রশ্ন করেছে। আচ্ছা, যখন আমি আপনাদেরকে কোণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে মাথার কোণটা বা উপরের কোণটাকে কি বলা হয়, একটু কার মনে আছে বলবেন? আচ্ছা, না না, এটা কর্তৃপক্ষ ইয়ে করবে, সেটা নিয়ে আসলে কে ক্লাস নেবে বা কে ক্লাস নেবে না সেখানে কারো হাত নেই। এখানে কর্তৃপক্ষ যা বলে সেটাই হবে। এখানে আপনারা ক্লাস চাইয়া নিতে পারবেন না যে ক্লাস কে করে বা না করে, এটা এটা এখানে ওই কমেন্টস করার দরকার নেই। আচ্ছা দেখুন, এই কোণটার নাম কি হবে? আমি আপনাদেরকে কোণটা পড়িয়েছিলাম, একটু বলেন যে আমি বলেছি মাথার কোণটা, একদম উপরের কোণটা, নিচে থেকে উপরে কোণটা, হ্যাঁ শীর্ষকোণ, এটা হচ্ছে শীর্ষকোণ বা শিরোকোণ, ঠিক আছে, বা শীর্ষকোণ বা শিরোকোণ আপনারা যেটা দিবেন সেটাই। যদি শীর্ষকোণ অপশনে থাকে শীর্ষকোণ দিবেন, আর না হয় যদি কোণ দেয়া থাকে তাহলে আপনার শিরোকোণ দেবেন। হ্যাঁ, আমি দেখছি অনেকেরই মনে আছে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু প্রাইমারি পরীক্ষার মধ্যে এসেছিল। সো আমি আপনাদেরকে যে বেসিকগুলো দিয়েছি সেগুলোর প্রত্যেকটা জিনিসে প্রাইমারি পরীক্ষার মধ্যে এসেছিল। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন দেখি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এ কোণ, ত্রিভুজ এবিসি এ কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি, বি কোণ 70 ডিগ্রি, 40 ডিগ্রি বি কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা, ঠিক আছে, শিরোকোণ বা শীর্ষকোণ যেটাই বলে না কেন, শীর্ষ আর শিরো একই কথা। যদি প্রশ্নের মধ্যে অপশনে আপনার শীর্ষ দেয়া থাকে শীর্ষ দেবেন, আর যদি শিরো দেয়া থাকে শিরো দেবেন, কিন্তু দুইটা জিনিস দেবে না। আচ্ছা, এটা কি ত্রিভুজ এবিসি এ কোণ 40 ডিগ্রি, বি কোণ হচ্ছে 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে? এই নিয়মটা আমি আপনাদেরকে আগে সলিউশন করেছিলাম, একটু আপনারা চেষ্টা করে বলুন যে এটার অ্যান্সারটা কি হবে, একটু বলবেন এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, প্রান্ত বিশ্বাস ভাই লিখেছেন সূক্ষ্মকোণী, তাসপিয়া মিম আপু লিখেছেন। আচ্ছা, তাসপিয়া মিম, আচ্ছা আমাদের কোথায় মাহবুব ভাইয়া কোথায়? আমি বুঝি না মাহবুব ভাইয়া কোথায়, তার ফামিদা শম্পা আপু কোথায়, বা আমাদের এখানে যারা আফিফুদ্দার আপু আছেন, তারপরে এখানে নুরিয়া জান্নাত আপু আছেন, প্রান্ত বিশ্বাস ভাইয়া আছেন, আপনারা কোথায়? আমি বুঝি না। আপনাদেরকে তো আমি ক্লাস করিয়েছি তাই না? আপনারা তো সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার কথা। কি বলেছে? ত্রিভুজ এ বিসি এর এ কোণ। আচ্ছা, ত্রিভুজ এ বিসি আমরা অঙ্কন করলাম, এ বি সি। এখানে আমাদেরকে কি বলেছে? এ কোণ হচ্ছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। আচ্ছা, আর বি কোণ দেয়া আছে কত? 70 ডিগ্রি। তাহলে আমাদের সি কোণটা বের করতে হবে কিভাবে? সি কোণ আমরা বের করব কত? 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত? 40 ডিগ্রি প্লাস হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 7 হচ্ছে 11, 110 ডিগ্রি, তাহলে হচ্ছে কত? 70 ডিগ্রি। তাহলে আমরা এ কোণটা পেয়ে গেছি 70 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এই ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান পেয়েছি, যেহেতু সমান পেয়েছি, আমাদের দুই ভূমি সংলগ্ন দুইটা কোণ যেহেতু সমান পেয়েছি, তাহলে এই ভূমি সংলগ্ন যে দুইটা বাহু আছে, যে সেই দুইটা বাহু সমান, আর দুইটা বাহু যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটাও প্রাইমারি পরীক্ষার মধ্যে এসেছিল এই প্রশ্নটা। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। ত্রিভুজ এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব, যেগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা ম্যাথগুলো করব। এ কোণ হচ্ছে শীর্ষকোণ, যার এ কোণ শীর্ষকোণ। আচ্ছা, বি কোণ এবং সি কোণ ভূমিকোণ, বি কোণ ও সি কোণ
হলো ভূমিকোণ, ভূমিকোণ এ বি বাহু সমান সমান এসি বাহু, এ বি সমান সমান হচ্ছে এসি, বি কোণ সমান সমান 75, বি কোণ সমান হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে এ কোণ কত ডিগ্রি? তাহলে এ কোণ সমান সমান হোয়াট? আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল, দেখুন এই প্রশ্নটা এসেছিল তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে এসেছিল এই প্রশ্নটা। তাহলে এ কোণের মান কত হবে? একটু একটু বের করার চেষ্টা করুন, একটু বের করার চেষ্টা করুন। এই আগে যেই নিয়মের ম্যাথটা করেছিলাম এটা একই নিয়মের ম্যাথ, একটু বের করার চেষ্টা করবেন, দ্রুত দ্রুত বের করার চেষ্টা করবেন। দ্রুত, এটার অ্যান্সার কত হবে? এখানে যে এই কোণটা, এই কোণটার মান চেয়েছে সেটা কত হবে? 30 ডিগ্রি। আচ্ছা, এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এ কোণটা হবে আমাদের যে এ কোণটার মান চেয়েছে সেটা হবে কত? 30 ডিগ্রি। আচ্ছা, এটা তো অবশ্য কারো কোনো সমস্যা হওয়ার কথা না, এটা অবশ্য কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু এই নিয়মের ম্যাথটা আমরা একটু আগেই করেছি। আচ্ছা, এখন আমরা আরও কিছু কঠিন ম্যাথ করব যেগুলো প্রায় পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, সহকারী শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 2019 সালে একটা প্রশ্ন এসেছিল, সেটা আমরা দেখি। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা 1 মিটার কম, 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 2019 সালে। দেখুন, আচ্ছা হ্যাঁ, নুরিয়া জান্নাত আপু পিথাগোরাসের সূত্র অনুসারে 5 সেন্টিমিটার। আচ্ছা দেখুন, আমি এখানে একটু অপশনগুলো দিই। অপশন হচ্ছে 3, খ অপশন হচ্ছে 4, গ অপশন হচ্ছে 5, গ অপশন হচ্ছে 6। ঠিক আছে, 6। আচ্ছা, এবার দেখুন এখানে যে আমাদের অপশনগুলা দেয়া আছে, এখানে অপশনগুলার সাহায্যে আমি খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? খুব সহজে। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ যখন থাকবে, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে কি? আমাদের সবচেয়ে বড় বাহুটার মান হচ্ছে সবচেয়ে বেশি, বা সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। এখন সবচেয়ে বড় বাহুটা যদি অতিভুজ হয়, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো সর্বছোট যে বাহুগুলো হচ্ছে সেটা হচ্ছে কত? 3, 4, 5। তাহলে আমাদের এখানে সবচেয়ে বড় বাহুটা যেহেতু অতিভুজ, তাহলে আমরা এখান থেকে এই সবচেয়ে বড় বাহুটাকে নিলে হয়, কারণ আমাদের 6 এর সাথে কারো সম্পর্ক নেই সমকোণী ত্রিভুজের বা পিথাগোরাসের নিয়ম অনুসারে। ঠিক আছে, যেহেতু আমাদের 3, 4, 5 হচ্ছে একটি ত্রিভুজের 3টা বাহু, সমকোণী ত্রিভুজের 3টা বাহু, তাহলে 5টা হচ্ছে বড় বাহু আর 5টা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আর এটা কি করে দেওয়ার দরকার আছে কিনা, এটা কি ডিটেলসে করে দেওয়ার দরকার আছে কিনা একটু বলবেন। যদি ডিটেলসে করে দেওয়ার দরকার হয় তাহলে একটু বলবেন। হ্যাঁ, এটা অতি স্কয়ার। আচ্ছা না, ঠিক আছে, মাহবুব ভাই লিখেছেন না, এটা আপনারা ডিটেলসও করে নিতে পারবেন। আচ্ছা না, ঠিক আছে, লাগবে না। তাহলে আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের। আচ্ছা, এটা এসেছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 19 সালে। দেখুন,
এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? অনুপাত কত? এটাও এসেছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 19 সালে এসেছিল। এটা ক অপশনে দেয়া আছে 12, আচ্ছা ক অপশনে দেয়া আছে 13, 12, 5, খ অপশন দেয়া আছে 12, 8, 4, 12, 8, 4, গ অপশনে দেয়া আছে 6, 4, 3, আর ঘ অপশনে দেয়া আছে 6, 5, 3। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডিটেলসে করে দেবো। ঠিক আছে, আমি যেহেতু আমি তখন দেখেছি যে অনেকে বলছেন যে করে দেওয়ার দরকার নেই, সে কারণে আমি মুছে ফেলেছি। আচ্ছা এই ম্যাথটা সলিউশন করার চেষ্টা করুন, এই ম্যাথটা সলিউশন করার চেষ্টা করুন। আচ্ছা এটা হচ্ছে কত? 5, 12, 13। আমরা কিভাবে জানি? আমরা জানি যে ছোট যে দুইটা বাহু আছে সেগুলোর বর্গের সমষ্টি, তাহলে 12 স্কয়ার যোগ হচ্ছে কত? 5 স্কয়ার হবে, যে বড় বাহুটা আছে সেটার বর্গের সমান। তাহলে 12, 12 হচ্ছে কত? 144 যোগ হচ্ছে 5, 5 হচ্ছে 25, 13, 13 হচ্ছে 169। ঠিক আছে, তাহলে 144, 4, 5 হচ্ছে 9, 4, 2 হচ্ছে 6, 1 ইকুয়াল হচ্ছে 1, 6, 9। তাহলে এই দুটা জিনিস যখন আমরা সমান পেয়ে যাব তখন সেটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটা কোণ যখন দুইটা সমান যখন পেয়ে যাব তখন সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাব। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি। আচ্ছা আগের ম্যাথটা যেহেতু বলেছেন ডিটেলসে করে দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আমি ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করছি। কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম। লম্ব অপেক্ষা 1 মিটার কম। আচ্ছা 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। 1 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা এই ম্যাথটা যারা ডিটেলসে চেয়েছিলেন তাদের বলছি একটু দেখুন। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমাদের এই ম্যাথটা সলিউশন করতে সহজ হয়ে যাবে। এখন একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, অঙ্কন করতে গিয়ে আমাদেরকে বলেছে কি, একদম প্রথম জিনিসটা আপনারা একটু খেয়াল করুন, প্রথম জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করুন। কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। কার চাইতে বেশি? কার চাইতে 1 মিটার কম, সরি কার চাইতে কম? লম্বের চাইতে কম। লম্বের চাইতে কম, তাহলে আমরা লম্বটাকে ধরে নিই x। লম্বটাকে ধরে নিয়েছি আমরা কি x। একটু খেয়াল করে দেখুন, লম্বটাকে আমরা ধরে নিয়েছি কত? x। এখন ভূমির দৈর্ঘ্য কি বলেছে? লম্ব অপেক্ষা 1 মিটার কম। তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা হবে কি, এই যে লম্বটা আমরা লিখেছি এই লম্ব থেকে কত? 1 মিটার কম। ঠিক আছে, এই লম্ব থেকে 1 মিটার কম। এখন বলেছে আবার লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য, এই লম্ব অপেক্ষা বলতে হচ্ছে লম্ব থেকে অতিভুজের দৈর্ঘ্যটা হবে 1 মিটার বেশি। তাহলে এই লম্বটা হবে অতিভুজের দৈর্ঘ্য থেকে 1 মিটার বেশি। ঠিক আছে, আমরা 1 মিটার বেশি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি যে তিনটা বাহুর মান, এই যে লম্ব আর হচ্ছে ভূমি আর যে অতিভুজ, এই তিনটা জিনিসে যে আমি বসিয়েছি সেটাকে বুঝতে পেরেছেন? এই তিনটা বাহুর মান যে আমি বুঝতে পেরেছি, সেটা বসিয়েছি, সেটাকে বুঝতে পেরেছেন?
একটু বলবেন, একটু আপনারা তো রেসপন্স করবেন, তাই না? আচ্ছা, এখন আমরা পাচ্ছি কি? এখন আমরা পাচ্ছি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাচ্ছি কি, এই যে ভূমি স্কয়ার আর হচ্ছে লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার বলতে হচ্ছে এক্স স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, আবার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন এটার সূত্র আমরা জানি কি, এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কি ওয়ান স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস হচ্ছে টু এক্স ইন্টু ওয়ান আর হচ্ছে প্লাস হচ্ছে কত ওয়ান স্কয়ার। আচ্ছা, দেখুন এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এক্স স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত টু এক্স প্লাস হচ্ছে কত ওয়ান স্কয়ার ইকুয়াল হচ্ছে কত এক্স স্কয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে কত ওয়ান। ঠিক আছে, আমরা এটার মান পেয়েছি। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখুন এখন আমরা পাচ্ছি কি, এখন আমরা পাচ্ছি দেখুন এখানে এক্স স্কয়ার প্লাস হচ্ছে কত এক্স স্কয়ার মাইনাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান। আর এই পাশেরটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কয়ার প্লাসের এই পাশেরটা আনলে হচ্ছে কত মাইনাস টু এক্স প্লাস হচ্ছে কত আর এখানে হচ্ছে কত। আচ্ছা, আমি এখানে কি করেছি, ভুল করেছি? আচ্ছা, এখানে কি ভুল করেছি? আচ্ছা, আমি কি সূত্রটা ভুল দিয়েছি নাকি? আচ্ছা, একটু খেয়াল করে দেখি এখানে কি লিখেছি। এটা স্কয়ার লম্ব স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ারের সমষ্টিটা হচ্ছে এটা স্কয়ারের সমান। তাহলে এক্স স্কয়ার প্লাস হচ্ছে কত এক্স স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কয়ার আমরা দিলাম। স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার সূত্র দিলাম। আর এখানে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বি স্কয়ার আমরা এটাও দিলাম। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি এক্স স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে টু এক্স। আচ্ছা, আমার এখানে তো অফ হয়ে আছে। এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার আচ্ছা, আপনাদের কোনো কারো কমেন্টস পাচ্ছি না, একটু বলুন। আচ্ছা, তাহলে এখানে বলছে কি এক্স স্কয়ার থাকে আর এখানে থাকছে মাইনাস টু এক্স আর প্লাস হচ্ছে ওয়ান স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, আমরা লিখলাম। তাহলে এখানে এক্স স্কয়ার যেটা আছে এই পাশে থেকে যদি একটা এক্স স্কয়ার নিয়ে আসি তাহলে এখানে থাকছে কত আচ্ছা, আপনাদের কারো কোনো কমেন্টস আসতেছে না কেন? আচ্ছা, এটা আমি আরেকবার করার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের কারো কোনো কমেন্টস আসতেছে না কেন? একটু আপনারা কমেন্টস করে দেখান, একটু কমেন্টস করবেন। আচ্ছা, কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে লম্ব অপেক্ষা ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে লম্ব অপেক্ষা। আচ্ছা, কমেন্টস যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি তো ভাবছি যে লাইভটা অফ হয়ে গেছে নাকি, আমি কারো কোনো কমেন্টস পাচ্ছি না। আচ্ছা, দেখুন একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা, এই যে ভূমির দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার কম। আচ্ছা, লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার বেশি। লম্ব আচ্ছা অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার বেশি। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কত? আচ্ছা,
আচ্ছা আসান, ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন। তাহলে আমরা প্রথমে লম্বটা ধরে নিয়েছি x, তাহলে আমাদের ভূমিটা হবে x মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আর আমাদের এখানে যে অতিভুজটা হবে সেটা হচ্ছে x প্লাস ওয়ান। তাহলে আমরা কি করেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস, আর এখানে আমরা পাচ্ছি কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ইন্টু ওয়ান, মাইনাস হচ্ছে কত, প্লাস হচ্ছে কত ওয়ান স্কোয়ার, ইকুয়াল আমরা পাচ্ছি কত এখানে এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়ান প্লাস হচ্ছে কত ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা এটা এমন আসতেছে কেন? আচ্ছা ঠিকই তো ছিল ক্যালকুলেশন, তাহলে ঠিক থাকলে এটা এমন আসতেছে কেন? আচ্ছা ক্যালকুলেশন এটা তো ঠিকই আছে, তাহলে এটা এমন আসতেছে কেন? আচ্ছা তাহলে মাইনাস যদি হয়, মাইনাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান, আর এই পাশেটা এই পাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স, আর এখানে মাইনাস হচ্ছে ওয়ান, তাহলে এখানে তো আমাদের কিছুই থাকছে না, তাহলে এমন হচ্ছে কেন? একটু কেউ বলবেন এটা এমনটা হচ্ছে কেন? তাহলে এখানে প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা যায়, আচ্ছা এটা এমন হচ্ছে কেন? কোথাও কি ভুল করলাম, ক্যালকুলেশনের কোথাও ভুল করলাম, নাকি প্রশ্ন উঠাতে ভুল উঠালাম? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বেশি। আচ্ছা তাহলে আচ্ছা কোথায় ভুল হচ্ছে, একটু বলবেন। আচ্ছা এখানে আমাদের কি হচ্ছে দেখুন, এখানে আমাদের এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানটা চলে যাচ্ছে, আর এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর থাকে জিরো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল জিরো। হ্যাঁ ওয়ান ওয়ান কেটে যাচ্ছে তো। আচ্ছা আমার কেমন জানি একটু হিবিজিবি লাগছে এটা। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স, এখন আমাদের মাইনাস মাইনাস হচ্ছে টু এক্স যদি থাকে, আমাদের এখানে থাকছে কি দেখুন, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত ফোর এক্স ইকুয়াল হচ্ছে জিরো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়ালটা হচ্ছে জিরো, এটা থাকে। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল জিরো থাকে। আচ্ছা এটা যদি থাকে তাহলে আমরা এটাকে কি করা যায়? আচ্ছা এখানে যদি আমরা এক্স কমন নিয়ে যাই তাহলে থাকে কি এক্স মাইনাস হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে কত জিরো, এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো, তাহলে হয়ে গেছে তো, হয়ে গেছে ঠিক আছে। দেখুন এখানে এক্স মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের ফোর, ঠিক আছে, এক্স ইকুয়াল হচ্ছে ফোর। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখুন এটা হচ্ছে কি এক্স এর মানটা আমরা ফোর যেহেতু পেয়েছি, এই এক্স ইকুয়াল টু আমরা বসাতে পারি কত ফোর, আর এক্স মাইনাস ফোরকে আমরা বসাতে পারি তাহলে কত ফোর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি, আর এখানে আমাদের ফোর প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ফাইভ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মাথায় কাজ করছিল না, মাথায় হ্যাঁ হচ্ছে হয়ে গেছে। আচ্ছা দেখুন এটা মাথায় কাজ করছিল না। আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন কিনা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। হ্যাঁ হয়েছে ঠিক আছে, এটা আসলে মাথায় কাজ করতেছিল না তো।
আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন কিনা? আসলে সমস্যা হচ্ছে একা রুমে তো মাঝে মধ্যে বোরিং লাগে একা একা কথা বলতে, সে কারণে অনেক সময় মাথার মধ্যে অনেক কিছু চলে আসে, ঠিক আছে, অনেক কিছু ভাবনার মধ্যে চলে আসে, তাই সমস্যাটা হচ্ছে। আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন কিনা, এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা যদি কেউ না বুঝে থাকেন তাহলে একটু বলবেন, যদি কেউ না বুঝে থাকেন। আচ্ছা এখন আমরা পরে আরেকটা ম্যাথ করার চেষ্টা করব। এই ম্যাথগুলো আমাদের অপশন টেস্টের মাধ্যমে করাটাই বেটার। আর যদি লিখিত আসে তাহলে আমরা লিখিত করে ফেলবো, যদি লিখিত আসে তাহলে আমরা লিখিত করব। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা একটা প্রশ্ন দেখি, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক, 144 বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক, সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের, সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের, সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12 একক, একটির দৈর্ঘ্য 12 একক, তাহলে অপরটির একক কত? অপরটির একক কত? অপরটির একক কত? আচ্ছা এটা এসেছিল প্রাথমিক শিক্ষক সহকারে নিয়োগ পরীক্ষার মধ্যে 19 সালে এসেছিল। দেখুন আমরা যে ম্যাথগুলো এখন করতেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে এই ম্যাথগুলো অনেকগুলো ম্যাথ এসেছিল, এই টাইপের অনেকগুলো ম্যাথ এসেছিল। আচ্ছা দেখুন একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 144 বর্গ একক, সমকোণে সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য হচ্ছে 12 একক, তাহলে অপরটি কত একক হবে? এটা একটু করার চেষ্টা করুন, যেহেতু এটা 19 সালে এসেছিল প্রাথমিক পরীক্ষার মধ্যে, কত 19 সালে এসেছিল, আমরা অনেকে 19 সালের প্রশ্নগুলো অলরেডি সলিউশন করে ফেলেছি। তাহলে এটা একটু করার চেষ্টা করো যে এটার অ্যান্সারটা কত হবে। আচ্ছা 26 স্বপ্নের রাজকন্যা লিখেছেন 26। আচ্ছা আপনারা সবাই করার চেষ্টা করুন, আর যদি না পারেন তাহলে কমেন্টস করে বলবেন যে ভাইয়া অ্যাকচুয়ালি পারছি না। আচ্ছা 24, আচ্ছা পারি না, করে দেন ভাই। আচ্ছা যখন আমরা কি বলেছি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 144 বর্গ একক, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার যে ক্ষেত্রফলটা বলেছি সেটা হচ্ছে কত? 144 বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। আর এখানে বলেছে একটির দৈর্ঘ্য হচ্ছে 12। আচ্ছা আমরা লিখলাম একটির দৈর্ঘ্য 12, তাহলে অপরটির দৈর্ঘ্য কত আমাদেরকে এটা জানতে চেয়েছে, তাহলে এটা হচ্ছে x = কত এটা জানতে চেয়েছে। তাহলে আমরা কোন ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র বের করি বা সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের করি সেটা হচ্ছে কত? হাফ ইন্টু একটি বাহু গুণ হচ্ছে অপর বাহু, ঠিক আছে, অপর বাহু, একটি বাহু গুণ হচ্ছে কত? অপর বাহু। আমরা এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি, ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। তাহলে এই সূত্র সমান সমান আমাদের ক্ষেত্রফলের মান দেয়া আছে কত? ক্ষেত্রফলের মান দেয়া আছে 144, তাহলে আমরা লিখতে পারি কত? হাফ ইন্টু হচ্ছে, আচ্ছা আমরা এইটার মান দিয়ে দিতে পারি কত? এটার মান সমান সমান দিতে পারি আমরা 144,
144, কারণ এই যে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে এই পুরোটা হচ্ছে কার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত 144। তাহলে আমরা লিখতে পারি কত হাফ ইন্টু একটি বাহুর মান দেওয়া আছে কত 12 একক, তাহলে আমরা লিখতে পারি 12 ইন্টু অপর বাহুটার মান জানি না, আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আমরা লিখলাম অপর বাহু ইকুয়াল হচ্ছে কত 144। তাহলে আমাদের এই 12 দিয়ে যদি আমরা এখানে কাকে কাটবো, এখানে আমরা কাকে কাটবো 6 দুগুণ হচ্ছে 12, তাহলে হচ্ছে 6 অপর বাহু সমান সমান হচ্ছে 144। তাহলে সুতরাং অপর বাহু সমান হচ্ছে 144 ভাগ হচ্ছে কত 6 ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের 144 কে যদি আমরা 6 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 24, এটাই হচ্ছে উত্তর 24, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এটাই হচ্ছে উত্তর। একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, দেখুন আপনারা কাটাকাটি কেমনে করতে পারেন, এত বড় কাটাকাটি না করে। আচ্ছা, এখানে আছে কত 12, আচ্ছা এখানে আছে 12 আর এখানে দাঁড়ানো আছে কত 2। আচ্ছা, একটা মজার বিষয় দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে আছে কত 12, এখানে আছে কত 12 আর এখানে আছে কত 12, ঠিক আছে, এখানে আছে 12, এখানে আছে 12। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন, এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর টেকনিকটা বুঝাচ্ছি, বড় বড় কাঠাগুলো আপনারা এই পাশ ওই পাশ কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে হাফ ইন্টু আছে কত 12 গুণ হচ্ছে কি অপর বাহু, ঠিক আছে, অপর বাহু, আর ইকুয়াল এখানে 144 কে আমরা লিখতে পারি কি 12 গুণ হচ্ছে 12, ঠিক আছে, 12 গুণ হচ্ছে 12। এখন আমরা কি করতে পারি দেখুন, এই পাশ থেকে যদি আমরা একটা 12 মুছে দেই, এই পাশ থেকে যদি একটা 12 মুছে দেই, এই পাশ থেকে যদি একটা 12 মুছে দেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। উভয় জায়গার মধ্যে আমরা একই জিনিস আনতে পারি, নিয়ে আসতে পারি, আবার উভয় জায়গা থেকে আমরা একই জিনিস বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা উভয় জায়গা থেকে 12 বাদ দিয়ে দিয়েছি। তাহলে দেখুন এখানে অপর বাহুটা হচ্ছে কত, অপর বাহুটা হচ্ছে কত, আড়াআড়ি যখন থাকবে তখন গুণ হবে, 12 দুগুণ হচ্ছে 24, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইভাবে চাইলে আপনারা এখানে উপরে নিচে এইভাবে এই পাশ নিচের এই পাশ কাটতে পারেন, উপরের এই পাশ কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা? আমি যে এই পাশ এবং এই পাশকে কেটে দিয়েছি সেটা কি বুঝতে পেরেছেন? সেটা কি বুঝতে পেরেছেন? আপনারা চাইলে যদি নিচেও থাকে তাহলে কাটতে পারবেন, আচ্ছা দেখুন, যদি নিচে থাকে তাহলে কিভাবে কাটবেন? সাপোজ এখানে দেওয়া থাকলো, আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখুন এখানে যদি থাকে 12x আর এখানে থাকে যদি ইকুয়াল থাকে 144, ঠিক আছে, আর এখানে থাকে যদি আমাদের 6 আর এখানে থাকে যদি 24, তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখুন কিভাবে ক্যালকুলেশন করতে পারি। এখানে আমাদের যাচ্ছে কি, দেখুন এখানে আছে কত 12x আর এখানে দেওয়া আছে আমাদের, আচ্ছা এখানে আমি 6x দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের থাকছে, আচ্ছা এখানে আমরা 6 দিই শুধু, আচ্ছা 6 দিই, জাস্ট আপনাদেরকে কাটাকাটি করানোটা শিখাই। এখানে 6, ঠিক আছে, ইকুয়াল এখানে আমরা পাচ্ছি কত 12 গুণ হচ্ছে 12 আর এখানে হচ্ছে 4 গুণ হচ্ছে 6, 4 6 হচ্ছে 24, দিলাম আমরা 4 6 24, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে 6 বাদ দেব, এখান থেকে 6 বাদ দেব, বাদ দেওয়ার কাটাকাটি। আচ্ছা, আমার একটা কল আসছিল অ্যাকচুয়ালি, দেখুন এখন কি লাইভটা দেখা যাচ্ছে? আচ্ছা এবার দেখুন আমরা এটাকে কি করতে পারি, এখান থেকে একটা 12 বাদ দিলাম, এখান থেকে একটা 12 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকছে কত, দেখুন এখানে সাইড দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে 3 4 12, তাহলে x ইকুয়াল হচ্ছে কত 3, এটাই হচ্ছে উত্তর। আমার কি বিশাল ক্যালকুলেশনের দরকার হয়েছে? একটু আমাকে বলবেন, x ইকুয়াল যে আমি মানটা 3 পেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন? এই ক্যালকুলেশনগুলো আমরা যখন বড় বড় বিশাল ক্যালকুলেশন করি তাহলে আমরা এগুলো খুব ইজিলি, আচ্ছা আটকে নাই, এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন বিশাল ক্যালকুলেশনগুলো আসবে আমরা উভয় পাশ থেকে কেটে কেটে ছোট করে দেব, এটা কি বুঝতে পেরেছেন? আমরা উভয় পাশ থেকে এগুলা কেটে কেটে ছোট করে ফেলবো, যত কাটা যায় তত, প্রয়োজনে 2 দিয়ে কাটবেন, 3 দিয়ে কাটবেন, ছোট জিনিসগুলা কেটে কেটে একসময় দেখবেন যে একদম ছোট হয়ে গেছে। আচ্ছা
তারপর আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করি। ত্রিভুজের তিন বাহুর উপর, ত্রিভুজের তিন বাহুর উপর, তিন বাহুর উপর, তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? কয়টি সমকোণ তৈরি করে? তৈরি করে। আচ্ছা, হ্যাঁ এত সহজে, হ্যাঁ এটা এত সহজে। আচ্ছা দেখুন, ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 2018 সালে এসেছিল। দেখুন এটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। কোথায় বুঝিয়েছিলাম, কোন টপিকে বুঝিয়েছিলাম, একটু আপনারা একটু বলবেন তো, কার মনে আছে দেখি একটু বলবেন। ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? আচ্ছা এটা কোন টপিকে বুঝিয়েছিলাম একটু আপনারা কমেন্টে জানাবেন, কার মনে আছে? এটা যে আমি বুঝিয়েছিলাম কোন টপিকে বুঝিয়েছিলাম, কারো কি মনে আছে? হ্যাঁ পিথাগোরাস, হ্যাঁ প্রান্ত বিশেষ ভাইয়া ধন্যবাদ আপনাকে। পিথাগোরাসে বুঝিয়েছিলাম। দেখুন আমি ওই দিন আপনাদেরকে পিথাগোরাসে যেটা ডিটেলসে বুঝিয়েছিলাম এখানে সেটাই, আর কিছু না। পিথাগোরাস বুঝাতে গেলে আমাদের কি লাগে, একটা সমকোণ আঁকতে হয়, সমকোণী ত্রিভুজ আঁকতে হয়। এখন এটার উপরে আমরা কি আঁকবো, একটা বর্গ আঁকবো। এখানে আমরা আঁকলাম একটা বর্গ, আর এখানেও আমরা আঁকলাম একটা বর্গ, ঠিক আছে। আর বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণে এক একটা সমকোণ হয়, ঠিক আছে, আমরা আঁকলাম। তাহলে এখন দেখুন আমরা পিথাগোরাসের যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর মধ্যে আমরা কি এঁকেছি, এক একটা বর্গ এঁকেছি। তাহলে সমকোণ হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12। দেখুন মোট 12টি, মোট 12টি সমকোণ উৎপন্ন হবে। মোট 12টি কি উৎপন্ন হবে, সমকোণ উৎপন্ন হবে, ঠিক আছে। আমি ওই দিন আপনাদেরকে যেটা ডিটেলসে বুঝিয়েছিলাম সেটাই আপনাদের সহজভাবে পরীক্ষায় এসেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 2018 সালে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি। একটি মইয়ের এক প্রান্তবিন্দু থেকে একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার, এর এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত পাঁচ মিটার দূরে থাকে। মইয়ের দৈর্ঘ্য কত? মইয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা এটার অ্যান্সার কত হবে? একটু বলার চেষ্টা করুন, কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করুন। একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত 5 মিটার দূরে থাকে। মই এর দৈর্ঘ্য কত? আচ্ছা কোন ম্যাথটা এনএসআইতে এসেছিল? আচ্ছা 13। আপনারা কি করবেন একদম ইজিলি, যে এখানে দেখবেন 5 12 আছে, এখানে 12 আছে, আর হচ্ছে কি আছে 5 আছে, তাহলে অবশ্যই আরেকটা হবে কত, 13। 5 12 13, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ
কি বলেছে, একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার, ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরের জানালা। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তাহলে কি হয় দেখুন, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, বলেছে এখানে ভূমি, ভূমির পরে আমি এখানে দিলাম উচ্চতা। ঠিক আছে, এটা একটা উঁচু দিলাম। আমার বাসা যেটা আছে, আমার বাড়ির যে দেয়ালটা আছে সেটা হচ্ছে এরকম উঁচা। এখন বলেছে আমাদের যে এবং অপর প্রান্ত 5 মিটার দূরে থাকে, তাহলে আমাদের যে অবস্থানটা আছে সেখান থেকে আমার অপর প্রান্তটা, এই যে জিনিসটা আছে, যে মইটা আছে সেটা এই 5 মিটার দূরে থাকে। এই 5 মিটার থেকে যখন আমরা মইটা কাত করে রাখি তাহলে সে দেয়ালের এই পজিশনে আসে। এই পজিশনে আসলে সেটা ভূমি থেকে কত উচ্চতায় যাচ্ছে, 12 উচ্চতায় যাচ্ছে। সেটা কত উচ্চতায় যাচ্ছে, 12 উচ্চতায় যাচ্ছে। তাহলে আমাদের এখানে 5 একটা দেয়া আছে আর এখানে 12 দেয়া আছে, তাহলে আমরা আরেকটা বাহু পাবো 13। ঠিক আছে, এটার উত্তর হবে কত, 13। 5, 12, 13। ঠিক আছে, এটা আমরা এইভাবে করব। আচ্ছা, আমরা আর কিছু ম্যাথ করব নাকি এখানে শেষ করে দেব? আর কিছু কি ম্যাথ করব নাকি শেষ করে দেব? আচ্ছা, আমরা কি আর কিছু ম্যাথ করব নাকি এখানে শেষ করে দেব? আচ্ছা, একটি ত্রিভুজের পরিসীমা পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3, 5, 7, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এটা একটু কমেন্টসে জানাবেন, এটার উত্তর কত হবে? পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে? না, এটাই 49, এটাই 49 এবং 50, 39, 40 না তো, এটা 49 এবং 50 হবে। হ্যাঁ, এটার ভিতরে। ঠিক আছে, এটার ভিতরে। আচ্ছা, একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3, 5, 7। তাহলে আমাদের প্রত্যেক বাহুর পরিমাণ, মানে ওই ত্রিভুজটার প্রত্যেক বাহুর পরিমাণটা কত হবে? ওই ত্রিভুজটার প্রত্যেক বাহুর পরিমাণটা কত হবে? আচ্ছা, যেহেতু সকালবেলা অনেকেই ক্লাসে নেই, কারণ অনেকের অনেক কাজ থাকে, যারা আমাদের বাসা বাড়িতে থাকে তারা রান্নাবান্না করে, তাহলে অনেকেই ব্যস্ততায় থাকে, সে কারণে হয়তো অনেকে উপস্থিত নাই। ঠিক আছে, আমরা যারা আছি তারা একটু বলবেন। আচ্ছা, এটা হচ্ছে 9, 12, 21। কিভাবে? আমার পরিসীমা কথাটার মানে হচ্ছে 3টা বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল। তাহলে আমাদের 3টা বাহুর যোগফল দেওয়া আছে কত? 3টা বাহুর যোগফল দেওয়া আছে 45। এখন 45টাকে ভাগ করেছে কয়টা? ভাগ করেছে 3, আরেকটা ভাগ করেছে 5, আরেকটা ভাগ করেছে 7। তাহলে 7, 5, 12, আর 3 হচ্ছে কত? 15 ভাগ করেছে। ঠিক আছে, 15 ভাগ করেছে। তাহলে 45কে যদি 15 ভাগ করে তাহলে একটা ভাগের জন্য পড়ে কত? 3, 15, 45, 3 করে একটা ভাগের জন্য পড়ে। তাহলে একটা ভাগে যদি 3 পড়ে, 3 ভাগে পড়ে কত? 3 3 9, 5 ভাগে পড়ে কত? 3 5 15, 7 ভাগে পড়ে কত? 3 7। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমি যেভাবে করিয়েছিলাম আপনাদের এই রকম ম্যাথ যদি আসে, হ্যাঁ আটকে ছিল, এখন ঠিক আছে, এরকম ম্যাথ যদি আসে, তাহলে আপনারা জাস্ট উপরে ওই যতটুকু ছিল ততটুকু লিখবেন, লিখার পর যতটা ভাগ করেছে ততটা ভাগ আপনারা নিচে লিখবেন। তখন একটা ভাগের জন্য কত পড়ে আর অন্যগুলো ভাগের জন্য কত পড়ে সেটা দেখা যায়। আচ্ছা, এখন এটা 45 না থেকে যদি 60 থাকতো, এটা যদি 45 না থেকে 60 থাকতো, তাহলে আমাদের এটা কি হয় দেখুন। এটা যদি 45 না থেকে যদি 60 থাকতো তাহলে আমাদের এখানে কি দাঁড়াতো দেখুন। তাহলে আমাদের এখানে মোট ছিল কত? 60। মোট ছিল 60, ভাগ করেছে কত? 3, 5, 7। ঠিক আছে, তাহলে 3 আর 5 হচ্ছে 8, 8 7 হচ্ছে 15। তাহলে এক ভাগের জন্য পড়ছে কত? 4, 15, 60।
ঠিক আছে, তাহলে 1 ভাগের জন্য 60 পড়লে এখানে 3 ভাগের জন্য পড়ছে কত, 3 4 হচ্ছে 12, আর 4 5 হচ্ছে কত 20, আর 4 7 হচ্ছে 28। ঠিক আছে, এই যে এইভাবে করতে পারেন, যত দেয়া থাকে আপনারা তত লিখে যতগুলো ভাগ করছে তত ভাগ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগের জন্য যত পড়ে এখানে যতগুলো ভাগ আছে তত গুণ করে দিলে হয়ে যাবে। 12 20 28। ইজি না? এই মেথডটা ইজি না? আমার দরকার নেই, আপনার অনেকে আছে এত এর লসাগু হচ্ছে এত, তারপরে কি যেন প্রত্যেক ভাগের জন্য লসাগু নিচে দেয়, উপরে মানটা দেয়, গুণ দেয়, কাটাকাটি দেয়, এত দরকার নেই। আমরা ইজিলি এই ম্যাথগুলো খুব সুন্দরে বের করতে পারি। আচ্ছা, সলিউশন করতে পারি। আচ্ছা, এখন আপনাদের একটা মাথা ঘুরানোর মতো একটা অঙ্ক আমরা করি। কি জানি সবার কি মাথা ঠিকঠাক থাকে কিনা একটু দেখি। আমার মনে হয় না অনেকের মাথা ঠিকঠাক থাকবে। আচ্ছা, এটা এই ম্যাথটা এসেছিল 40তম বিসিএস এর মধ্যে, 40তম বিসিএস এর মধ্যে। আচ্ছা, আমি স্কেল দিয়ে অঙ্কন করার চেষ্টা করি এটাকে। আচ্ছা, এখানে দেয়া আছে এটা আচ্ছা, এরকম একটা চিত্র দেয়া আছে। এই চিত্র থেকে কি বলেছে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। ঠিক আছে, এখন আচ্ছা এবার দেখুন এই ম্যাথটা কি বলেছে, দেখুন এগুলো দেয়া আছে। এখন বলেছে চিত্রে কোন ফি কিউ আর ইকুয়াল হচ্ছে কত 55 ডিগ্রি, আর এখানে বলেছে কোন এল আর এন সমান সমান দেওয়া আছে 90 ডিগ্রি, এবং ফি কিউটা হচ্ছে সমান্তরাল কার এম আর এর, এম আর ফি কিউ সমান সমান ফি আর, ফি কিউ সমান সমান হচ্ছে ফি আর হলে, ফি কিউ সমান সমান ফি আর হলে কোন এন আর ফি এর মান কত, মান কত। আচ্ছা, এই ম্যাথটা এসেছিল 40তম বিসিএস এর মধ্যে, এই ম্যাথটা এসেছিল 40তম বিসিএস এর মধ্যে। দেখুন এমন একটা ত্রিভুজ হচ্ছিল, এই ত্রিভুজটার মধ্যে তারা এই মানে জিনিসগুলো দিয়ে বলল যে অ্যাকচুয়ালি এখানে এন আর পির মানটা কত। অ্যাকচুয়ালি এন আর পির মানটা বলতে তারা চেয়েছিল এই মানটা কত, এন আর পি এই মানটা চেয়েছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে এই মানটা কত। আচ্ছা, এই মানটা কত এটা বের করার আগে আমাদেরকে যেই শর্তগুলো দিয়েছে সেটা হচ্ছে ফি কিউ আর ইকুয়াল টু 45 ডিগ্রি, ফি কিউ আর ইকুয়াল হচ্ছে কত 45, এটার মান দেওয়া আছে কত 45 ডিগ্রি। আমরা একটা জিনিস পেলাম। আচ্ছা ঠিক আছে, এটা 45 ডিগ্রি না কত আমরা একটু দেখি, খেয়াল করে দেখি। আচ্ছা একটু দেখুন, এটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে কি এল আর এন 90 ডিগ্রি, এল আর এন এই পুরাটার মান দেওয়া আছে কত 90 ডিগ্রি। আচ্ছা, এই ম্যাথটা দেখে কার কার মাথা ঘুরাচ্ছে একটু বলবেন। আচ্ছা 55 না 45 না 35 এগুলো আমরা একটু সলিউশন করে দেখব। আচ্ছা, এই ম্যাথটা দেখে কার কার মাথা ঘুরাচ্ছে একটু বলবেন। আচ্ছা, কারো কি মাথা ঘুরাচ্ছে নাকি শুধু আমারই মাথা ঘুরাচ্ছে একটু বলবেন। এবং ফি কিউটা সমান্তরাল হচ্ছে, ফি কিউ হচ্ছে এম আর এর সমান্তরাল, তাহলে এই ফি কিউটা, আচ্ছা ফি কিউ কোথায়, হ্যাঁ পি কিউটা সমান্তরাল হচ্ছে কার এম আর এর। ঠিক আছে, এম আর এর সমান্তরাল, পি কিউটা কার এম আর এর সমান্তরাল। আচ্ছা, ফি কিউ সমান সমান ফি আর, এখন এই ফি কিউটা হচ্ছে ফি আর এর সমান। ঠিক আছে, আচ্ছা আমার ভাইয়া ঠিক আছে, ফি কিউ আর 55, আচ্ছা 55 আসে নাকি কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, এটা গেল, তাহলে আমাদের এখানে আর কি দিয়ে আছে ফি কিউ সমান সমান, ফি কিউ সমান সমান দেয়া আছে কত ফি আর, এটা সমান পেলাম। এখন বলেছে এন আর পির মান কত, এখন বলেছে এই যে এন আর পির মান দেয়া আছে সেটা অ্যাকচুয়ালি কত। সমস্যাটা সমান্তরাল নিয়ে, হ্যাঁ সমস্যাটা হচ্ছে সমান্তরাল নিয়ে। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন এখানে কি হয়, এখানে আমরা কি করতে পারি। দেখুন এখানে যেহেতু ফি কিউ আর সমান সমান ফি আর কিউ, দেখুন এটা যেহেতু সমান, এটা যেহেতু সমান, এটা সমান হলে
আমরা এই জিনিসটাকে যদি আলাদাভাবে আমি একটু আপনাদেরকে ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখুন, কেউ আবার রেগে যায় না, সময় নষ্ট করতেছি। এই ত্রিভুজটাকে যদি আমরা একটু আলাদাভাবে অঙ্কন করার চেষ্টা করি, তাহলে ত্রিভুজটা দাঁড়াচ্ছে এমন এমন ত্রিভুজ দাঁড়ালে আমাদের এটা একটা সমান, এটা এটা যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ না। আর আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ভূমি সংলগ্ন কোণটা থাকবে, যে ভূমি সংলগ্ন কোণটা থাকবে সেটা হবে কি সমান। তাহলে এটা হবে 45, এটা হবে কি অত 45, যেহেতু এখানে 45 দিয়ে আছে। আচ্ছা, আর এর মান বের করতে হবে না, এন আর ফি, তো তাহলে আমাদের এই অংশটার মান চেয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। আচ্ছা, এটা 45 না 55, 55 সরি, এটা হবে 55, 55। আচ্ছা, দেখুন এই ত্রিভুজটা যদি আমি এখানে অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা সমান হলে একটার মান দেওয়া আছে 55, এটার মান দেওয়া আছে 55। তাহলে নিঃসন্দেহে আমরা এটা হচ্ছে 55, সরি আমি এখানে 55 লিখেছি, 55, এটাও হচ্ছে কত 55। কোন শর্তে 55? যেহেতু এটা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এই টুকের মান হচ্ছে কত 55, ঠিক আছে, আর এই টুকের মান হচ্ছে 90, ঠিক আছে। তাহলে আমাদের বাদ আছে কতটুক, শুধু এতটুক। তাহলে আমাদের এই পুরোটা হচ্ছে এক সরলকোণ না, এক সরলকোণ মানে হচ্ছে কত 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। আর এখানে আমাদের বাদ যাবে কত, বাদ যাবে প্রথম হচ্ছে 90 ডিগ্রি আর পরে হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের কত 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 9 5 হচ্ছে 13, 9 5 হচ্ছে 14 আর হচ্ছে 5 145 ডিগ্রি। তাহলে আমাদের 5 আছে 10 এর সমান 5, হাতে আছে 1, 4 এর 1 5, 5 আছে 8 এর সমান 3, 35 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 35 ডিগ্রি। আচ্ছা, এখন কি ক্লিয়ার কিনা? আমি দেখেছি যে এক একটা বইয়ের মধ্যে এগুলো এত বড় বড় সলিউশন দেওয়া, এত বড় বড় সলিউশন দেওয়ার দরকার না। আমি যে এখানে 2 লাইনে ম্যাথটা শেষ করেছি, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন কিনা দেখুন, যদি আপনি মাথা খাটাতে পারেন তাহলে একদম ইজিলি সলিউশন করা যায়। ওনারা যে বিশালভাবে সলিউশন করেছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, আপনারা কি ক্যামেরায় দেখতে পাচ্ছেন? দেখুন এই ম্যাথটা এতটুকু সলিউশন করা। আচ্ছা, আমি যে আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কি শর্ত দেয়া আছে এগুলো কোনো কিছু জানার দরকারই নাই। কি শর্ত দেয়া আছে জানার দরকার নাই, জাস্ট আপনি এটাকে আলাদাভাবে ওনারা আপনাদেরকে কিছু আচ্ছা 145টা কিভাবে আসলো আবার বলেন। আচ্ছা, আপনাদেরকে আমি এই চিত্রটাকে যদি আমি আলাদাভাবে কল্পনা করি, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু আমাদেরকে বলেছে ফি কিউটা সমান সমান হচ্ছে ফি আর, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন যে আচ্ছা ভূমি সংলগ্ন যে কোণগুলো থাকবে সেগুলো সমান থাকবে। তাহলে আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এই মানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কে, এটা আর কোণটা, তাহলে এ কোণটার মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কত, এটার মান হচ্ছে 55। যেহেতু এটাও 55 তাহলে এটাও 55 হবে। আচ্ছা, এটা আমরা অলরেডি 55 পেয়ে গিয়েছি, ঠিক আছে, এই অংশটার মান আমরা 55 পেয়ে গেছি। আর এটা যেহেতু আমাদের বলেছে যে এটা একটা 90 ডিগ্রি মান, এই যে আমাদের এল আর এন এটার মান দেওয়া আছে 95। তাহলে আমরা মান পেয়েছি কার কার, দেখুন আমরা মান পেয়েছি এ কোণটার মান পেয়েছি আর এ কোণটার মান পেয়েছি, শুধু বাদ আছে এই অংশটা না। তাহলে আমাদের পুরো অংশটা থেকে যদি এই অংশটা এবং এই অংশটা বাদ দিয়ে দিতে পারে, তাহলে আমাদের এই যে মাঝখানের চিকন অংশটা থেকে যাবে। এটাই হচ্ছে, আচ্ছা এইভাবে করা যায়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি। ম্যাথ আসলে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমার এটা কোন বই? আমার কাছে তো বইয়ের অভাব নেই। আপনি আমার কয়টা বই দেখবেন? আমার কাছে তো ম্যাথের অনেক বই দেখবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে ম্যাথ বই দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার একটা, ঠিক আছে,
এটা আমাদের পাওয়ারেরটা এটা আমি আলাদা করে নিয়েছি। আরেকটা এটা হচ্ছে আমাদের সায়েন্স ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সায়েন্স ম্যাথ, এটা হচ্ছে আমাদের খাইরুলস ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে খাইরুলস ম্যাথ। তারপর এটা হচ্ছে আমাদের ওরাকল ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে ওরাকল ম্যাথ। আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে অগ্রদূত ম্যাথ, ঠিক আছে। আরেকটা ম্যাথ আছে ম্যাথ টিউটর, সেটা অন্য রুমে আমার এক ছোট ভাই পড়তেছে। তাহলে দেখো আমরা কতগুলা ম্যাথ পড়তে হচ্ছে আর কতগুলো ম্যাথ থেকে ম্যাথ সলিউশন করে তারপর আমরা এই পজিশনে এসেছি, বা দু চারটা ম্যাথ আমরা জানি বা শিখি বা করাতে পারি, ঠিক আছে। আসলে অনেক বই পড়তে হবে, আপনি যত বেশি বই পড়বেন তত বেশি আপনি জানতে পারবেন। আর বই কিনলে লাভ কি জানেন? বই কিনলে লাভ হচ্ছে, আমরা মনে করেন নতুন একটা বই আনলাম, আমাদের স্বভাব হচ্ছে অন্তত একটা বই যদি আমরা যদি একটা বই নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে কি দেখুন, ওই বইটাকে আমরা একটু নতুন থাকলে একটু উল্টি পাল্টিয়ে দেখি। সাপোজ আমি এই ম্যাটটা আনলাম, এই বইটা আমি আনলাম, এই বইটা আনার পরে কি হবে, আমার একটু মন চাইবে যে এই বইটাকে আমি কি করি, একটু খুলে খেলে দেখি যে এটার ভিতরে কি আছে। এই খুলে খেলে যদি আমি একটু দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার একটু ভালো লাগলে আমি পরের দিন আবার বসবো, আবার পরের দিন বসবো, 2 দিন পরে দেখা যাবে এই বইটা আর ভালো লাগবে না, ঠিক আছে। তারপরে আরেকটা বই কিনলো, দেখা যাচ্ছে ওইখানে যদি টেকনিকগুলো ভালো লাগে তাহলে দেখা যাচ্ছে ওইখানেও বইয়ের মধ্যে পড়া মনোযোগ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যখন নতুন বইগুলো কিনবো তখন দেখা যাচ্ছে আমরা ওই বইটা থেকে খুব সুন্দরভাবে পড়তে পারি বা মনোযোগ চলে আসে আমাদের। না, আমার কাছে অনেক বই আছে, আমার কাছে একটার জন্য প্রায় 4-5টা করে বই আছে, একটার জন্য আমার 4-5টা করে বই আছে। আর অধিকাংশ বই আমি গিফট পাই, অন্য কারো কাছ থেকে না। একজন আছে যে আমাকে পড়ার জন্য বই গিফট করে, তার কাছ থেকে আমি বইগুলো পাই, ঠিক আছে, অনেক বই পাই, ঠিক আছে। আচ্ছা এইটা, হ্যাঁ এটা আসলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যত নতুন বই কিনবেন তত আপনার পড়ার প্রতি আকর্ষণ বাড়বে। সাপোজ আপনি এই বইটা কিনলেন, এই বইটা থেকে আপনি যদি কেনার পরে 50টা ম্যাথ শিখতে পারেন তাহলে আপনার অনেক ভালো না? দেখা যাচ্ছে এই ম্যাথ বইটা যখন ভালো লাগবে তখন এটা থেকে করতেই ভালো লাগবে, যখন এটা থেকে একটা নিয়ম খুঁজে পাচ্ছেন না তখন অন্য একটা বই দেখবেন। এইটাই হচ্ছে সিস্টেম। আর সেক্ষেত্রে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি, অন্য কার বেলায় কি হয় আমি জানি না। বাজারে যেই বইটা আসে অন্তত আমি ওইটা থেকে একটা বই কিনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা দেখুন, এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, হচ্ছে এসি, আর কোণ এ সমান সমান হচ্ছে 80 ডিগ্রি হলে বি কোণের মান কত? বি কোণ সমান সমান কত? আচ্ছা এটা একটু করার চেষ্টা করুন, এটা একটু, হ্যাঁ আমি দেখছি যে একটু ঝাপসা হয়ে গেছে, এটা একটু করার চেষ্টা করুন। হ্যাঁ একটু ঝাপসা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে একটু ঝাপসা। এখন মেবি ক্লিয়ার, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটার অ্যান্সার কত? আচ্ছা এটার অ্যান্সার লিখছেন অনেকেই দেখছি 50 লিখছেন, হ্যাঁ এটাই। আর যেহেতু দুইটা বাহু সমান দেয়া আছে তাহলে আমাদের দুইটা বাহু সমান থাকলে আমাদের দুইটা কোণ সমান থাকবে। তাহলে আমাদের 80 চলে গেলে থাকে কত? 100, 100কে আমরা দুইটা ভাগ করে থাকে কত? 50, তাহলে হয়ে গেছে কত? 100, ঠিক আছে। প্রশ্ন করার আগেই উত্তর হ্যাঁ হ্যাঁ এটাই। আপনাদেরকে ত্রিভুজে আমি 3টা ক্লাস নিয়েছিলাম, 3টা ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন সলিউশন করেছি, তাহলে আর সেখানে কি আর কিছু বাকি থাকে? আমার মনে হয় না কোনো কিছু বাকি থাকে। আচ্ছা আর কি ম্যাথ করাবো? আমি তো আর কোনো ম্যাথ দেখছি না।
আমি তো কোনো ম্যাথ দেখছি না। এখানে প্রায় 400 ম্যাথের মতো আছে। এই আমার কাছে যতগুলো বই আছে ত্রিভুজ সম্পর্কিত 400 ম্যাথ আছে। দেখুন, আপনারা তো হয়তোবা বিশ্বাস করবেন না যে ভাইয়া কি বলে কি বলে। দেখুন এখানে এখানে এই যে শেষ নাম্বার ম্যাথ কত নাম্বার দেখা যাচ্ছে একটু বলবেন। এখানে শেষ নাম্বারটা যে দেয়া আছে সেটা কত দেয়া আছে দেখা যায়? এটা দেখা যায়? শুধু এই বইটাতে ত্রিভুজ সম্পর্কিত ম্যাথ আছে 192টা। শুধু এই বইটাতে ত্রিভুজ সম্পর্কিত ম্যাথ আছে 192টা। তাছাড়া আমার কাছে আরো যে বইগুলো আছে সব মিলাই আমি দেখছি 400 ম্যাথ আছে। 400 ম্যাথ আছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ক্লাস আজই শেষ। আমি যা করিয়েছি আমার 6টা ক্লাসের মধ্যে যা শিখিয়েছি সবগুলো শিখেন। এর বাইরে আর কোনো কিছুর দরকার নাই। আমি সহজ কঠিন যা কিছু আছে সব কিছু আপনাদেরকে শিখিয়েছি। আর একটা জিনিস হচ্ছে বই। আচ্ছা, এখানে আমরা আর একটা ম্যাথ করব। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এসিডি 105 ডিগ্রি। কোণ এসিডি সমান হচ্ছে 105 ডিগ্রি হলে কোণ বিএসি যোগ এবিসি কত? যোগ এ বিসি সমান সমান কত? আচ্ছা, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করুন। এটার উত্তর করার চেষ্টা করবেন। কি বলেছে? ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। আর এসিডি ইকুয়াল 105 ডিগ্রি হলে বিএসি এবং এবিসির মান কত হবে? ঠিক আছে, এটা একটু করার চেষ্টা করুন। এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, 25 কিভাবে? 75। আচ্ছা, দেখুন একটু খেয়াল করে দেখুন আমাদেরকে কি বলেছে। একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব। আমরা অঙ্কন করেছি। বলেছে এবিসি ত্রিভুজ, আমরা দিলাম এবিসি। আচ্ছা, এবিসি সিটা আমি এখানে দেই এবিসি। এখন একটু খেয়াল করে দেখুন কি বলেছে। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি। এখন বলেছে যে আমাদের এসিডি সমান সমান কত দেয়া আছে? 105 ডিগ্রি। 105 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, 105 ডিগ্রি দেয়া আছে। দেখো 105, হ্যাঁ 105 ডিগ্রি, হ্যাঁ 105 ডিগ্রি দেয়া আছে। এখন 105 ডিগ্রি হলে দেখুন এটার উত্তর হবে 105 ডিগ্রি। এটা ভাবার কোনো দরকার নেই। এখানে যা আছে তাও হয়ে যাবে। এখন বলবেন যে ভাইয়া এখানে যা আছে কেমনে তা হবে? দেখুন এই পুরাটার মান কত? এই পুরাটার মান 180 না? 180। আচ্ছা, 180 হলে আর এই কোণটা হবে কত? এই কোণটা হবে 75। কেমনে 75 ভাইয়া? 180 থেকে যদি 105 বিয়োগ দিই তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে 75। তাহলে 75 কাকে পেয়েছি ভাইয়া? এ কে পেয়েছি। এই সি কোণটাকে আমরা 75 পেয়েছি। 105 না, 115 হবে। 115 হবে। কিভাবে দেখুন, এইটাকে আমরা পেয়েছি কত? 75 পেয়েছি। তাহলে আমাদেরকে চাইছি কি
বি এ কোণটা চেয়েছে এবং বি কোণটা চেয়েছে, তাহলে এ কোণ এবং বি কোণ। আচ্ছা, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টিটা কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে কত চলে যাবে? 75 চলে যাবে না? তাহলে থাকে কত? 105। তাহলে আমরা যেহেতু জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180-র সাথে সম্পর্ক হয়, তাহলে সরল কোণের সম্পর্ক 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা 105 হয়, তাহলে এটা হবে 75। ঠিক সেম ভাবে এটা যদি 75 হয়, 180 মিলে তাহলে হবে একটা 105। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলবেন। এটা আমার ডিটেলসে করার দরকার নাই, এটা যা আছে 105 হলে এটা যেহেতু 180-র সাথে সম্পর্ক, এই পুরো কোণগুলো 180-র সাথে সম্পর্ক। তাহলে এটা যেহেতু এই 180 থেকে 75 চলে যাওয়াতে 105 হয়েছে, তাহলে এখানেও 180 থেকে 75 চলে গেলে 105 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমি যে জিনিসগুলো বুঝাতে চাই? অ্যাকচুয়ালি মাথা খাটালে কি হয়, আমার বইতে কি দেয়া আছে, এখানে কি দেয়া আছে, সেখানে কি আছে, সেটার দরকার নেই। এটা বুঝেছেন? আচ্ছা, আমরা লাস্ট একটা ম্যাথ করব। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত অনুপাত 3:4:5 হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন। হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা, এটাই, এই নিয়মে যদি ম্যাথ করানো হয়, এই ম্যাথটা করানো হলে আমাদের ত্রিভুজ সম্পর্কিত আর কোনো নিয়মের ম্যাথ বাকি থাকবে না। আচ্ছা, এটা একটু করার চেষ্টা করুন। এই ম্যাথটা এসেছিল প্রাইমারি সহকারী শিক্ষক 18 সালে, দুর্নীতি দমন কমিশনে এসেছিল 4 সালে। আচ্ছা, এটা করা হলে আমাদের আর কোনো কিছু থাকবে না। তাহলে এখানে দেখুন, কোন তিনটিকে, কোন মানে হচ্ছে আমাদের যে তিন কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে আমাদের ভাগ করেছে কয়টা? 4 আর 3 হচ্ছে কত? 7, 7 5 হচ্ছে 12। তাহলে 12 180-র মধ্যে কয়বার যায়? দেখুন, 12 দিয়ে যদি 180-কে ভাগ দেয়, তাহলে 12কে হচ্ছে 12 আর থাকে 6, 0, 5, 12 হচ্ছে 60। তাহলে হচ্ছে 12 15 হচ্ছে 180। ঠিক আছে, 12 15 হচ্ছে 180। তাহলে আমাদের ভাগ করেছে কত? 3 অনুপাত হচ্ছে 4 অনুপাত হচ্ছে 5। তাহলে 1 অনুপাতে যদি 15 করে পড়ে, 3 15 হচ্ছে কত? 45। একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 4 15 60 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 5 15 হচ্ছে কত? 75 ডিগ্রি। ঠিক আছে, 4 15 60, 5 15 75। তাহলে আমরা তিনটা কোণের মান পেয়ে গেছি, 45 60 75। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তানজিলা ফেরদৌস আপু, পারেন না কেন? পারতে তো হবে, তাই না? পারেন না কেন? এগুলো তো সব করিয়েছি, বেসিক জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে হবে আপু, সবাইকে মনোযোগ দিতে হবে। আচ্ছা, এই আমি যে, আচ্ছা সবাই পারেন, আমি ধরে নিয়েছি সবাই পারেন। আমি একটা জিনিস আপনাদেরকে বারবার শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যত মান দেওয়া থাকবে ততকে, এখানে যত ভাগ থাকবে সেই ভাগটা আমরা নিচে লিখে এক ভাগের জন্য যা পড়বে এখানে প্রত্যেকটা ভাগের জন্য গুণ করে বসিয়ে দেব। এই জিনিসটা আচ্ছা, এই জিনিসটা মানে বুঝতে পারেন কিনা একটু আমাকে বলবেন। আপনারা অন্য নিয়মে পারেন, সেটা আমার দরকার নেই। যে নিয়ম মাথায় ঢুকছে, যে নিয়ম পারেন, সেটা আমার জানার বিন্দু মাত্র দরকার নেই। আমি যে নিয়মটা বোঝানোর চেষ্টা করেছি, ইজিলি দেখেন, মাত্র 10 সেকেন্ড লাগবে। বন্ধ হয় নাই তো? আচ্ছা, বন্ধ হয় নাই। এই নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা? এটা খুব ইজিলি করা যায়, একদম অল্প সময়ের মধ্যে যত ভাগ করবেন তত ভাগ দিয়ে ইজিলি করা যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদেরকে যে ম্যাথগুলো শিখিয়েছি সেই ম্যাথের বাইরে আর কোনো ম্যাথ নেই। যদি ম্যাথ থাকে তাহলে একটু আপনারা গ্রুপে পোস্ট করে দেবেন, আমি আপনাদেরকে। আচ্ছা দেখুন,
আচ্ছা, সবচেয়ে কম সময় লাগবে এটাতে। এটা আমি আপনাদেরকে যখন ওই যে একটা বাঁশকে এত ভাগ করা হয় তো কত ভাগ করে পড়বে, এগুলো আমি অনেক অঙ্ক করিয়েছিলাম আগে আপনাদেরকে, ভগ্নাংশের মধ্যে আমি এই অঙ্কগুলো করিয়েছিলাম খুব সুন্দরভাবে। সেখানে যারা ছিলেন তাদেরকে আমি খুব সুন্দরভাবে করিয়েছিলাম, বুঝতে পেরেছেন আশা করছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে 5 মিনিট সময় দেব, 5 মিনিট সময় দেব। ত্রিভুজ সম্পর্কিত যা কোশ্চেন থাকে আপনাদের 5 মিনিট সময় দেব। 5 মিনিট সময়ের মধ্যে ত্রিভুজ সম্পর্কিত যত কোশ্চেন থাকে আপনারা মানে করতে পারেন। আচ্ছা, 30 তারিখের এক্সাম কখন? এক্সাম, আচ্ছা আমরা একটু ভ্যান ভাইয়ের সাথে কথা বলে হয়তোবা আজ রাত্রেই এক্সামটা নিতে পারি। আচ্ছা, আজ রাতে হয়তোবা এক্সামটা নেব ওনার সাথে কথা বলে আমরা। আর আজকে রাত্রে আপনাদের গুরুত্বপূর্ণ টপিক সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম সেটা মেবি শারমিন আপু নেবেন, উনি নেবেন। আচ্ছা, উনি নেবেন, আশা করি ক্লাসে থাকবেন। আর সূচক এবং লগারিদম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, একটু আপনারা বলবেন আপনাদের কি কোনো প্রশ্ন আছে? 5 মিনিট ত্রিভুজ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? একটু বলবেন ত্রিভুজ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা। যা প্রশ্ন মনের মধ্যে আছে যে ভাইয়া এই টপিকটা বুঝি না, সেই টপিকটা বুঝি না, প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিয়েছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই আপনাদের কারো? আপনাদের কি কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, পিথাগোরাসের ওই ম্যাথটাতে 12টি সমকোণ কিভাবে হলো আপনি বুঝেন নাই? আচ্ছা, পিথাগোরাসের ওই ম্যাথটাতে 12টি সমকোণ কিভাবে হলো? পিথাগোরাস কার সাথে সম্পর্কিত? একটা সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে বলেছে একটা বর্গ অঙ্কন করতে, ঠিক আছে? একটা বর্গ অঙ্কন করতে। আমি একটা বর্গ অঙ্কন করলাম এটার সাথে অঙ্কন করার পরে আমার এখানে আচ্ছা, বর্গ অঙ্কন করেছি। বর্গ অঙ্কন করার পর একটু মনোযোগ দিবেন। আচ্ছা, দেখুন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, বর্গ অঙ্কন করে আমরা জানি বর্গের প্রতিটা কোণ হচ্ছে সমকোণ। বর্গের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ। কোণ হচ্ছে কি? সমকোণ, ঠিক আছে? বর্গের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ। আচ্ছা, যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ। আচ্ছা, আর এখানে এ হচ্ছে আরেকটা, এ হচ্ছে আরেকটা, এ একটা, আর এখানে এ একটা, ঠিক আছে? এখানে মোট সমকোণ হচ্ছে কয়টা? একটাতে হচ্ছে 4টা করে, তাহলে 3টাতে হচ্ছে 3 4 12। আমি জানি যিনি প্রশ্নটা করেছেন তাসপিয়া মিম আপু, উনি প্রশ্নটা করেছে কি বুঝে সেটা আমি বুঝতে পারতেছি। আর ওনাকে আমি ধন্যবাদ দিতে হয়। অ্যাকচুয়ালি যে প্রশ্নটা আমি এই প্রশ্নটা আরো অনেকের কাছ থেকে আশা করছিলাম যে ভাইয়া 12টি হবে কিভাবে, এটা তো 13টি হওয়ারও কথা। উনি প্রশ্নটা যেভাবে করেছেন আমি বুঝতে পেরেছি উনি কিভাবে ব্রেনটাকে খাটিয়েছেন। আমি প্রশ্নটা আগে আশা করেছিলাম কিন্তু কেউই করেনি। তাসপিয়া মিম আপুকে আসলে আমি ধন্যবাদ দিচ্ছি। কারণটা হচ্ছে যে ভাইয়া এখানেও তো একটা সমকোণ আছে, তাহলে আমাদের এখানে কি 13টি হবে না? হ্যাঁ, এই যে আমি আপনার কথা বুঝেছি, আমি আপনার কথাটাই বুঝেছি। আপনি এই যে আমি যেটা শেষ করেছি আপনি কমেন্টস করেছেন ট্রায়াঙ্গেলের সমকোণটা কেন ধরেননি। হ্যাঁ, আমি বুঝেছি, আমি জানি যে আপনি এটার আঙ্গিকে প্রশ্নটা করতে পারেন, আমি সেটাই বুঝেছি। আমি কিন্তু আপনার কমেন্টস দেখে কিন্তু আমি করি না, আমি যখন অ্যান্সার দেওয়া শেষ তখন আপনার কমেন্টসটা পেয়েছি। আচ্ছা দেখুন, আমি জানি যে এটার কারণে আপনি মাথাটা খাটিয়ে প্রশ্নটা করেছেন। তাহলে এখানে যে ভাইয়া ট্রায়াঙ্গেলেরটা হবে কিনা, হ্যাঁ আমাদের প্রশ্নে বলেছে প্রত্যেকটা বাহু থেকে
প্রত্যেকটা বাহু থেকে যে আমরা বর্গ অঙ্কন করব সেই বর্গগুলোতে প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত বর্গগুলোতে অ্যাকচুয়ালি কয়টা সমকোণ হবে সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। এই বর্গগুলোকে দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বর্গ নয়, এটা একটা বর্গ নয়, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভিতরে যেটা আছে সেটা আমাদের বলেনি, আমাদেরকে বলেছে এই ত্রিভুজের মধ্যে যেই রেখাগুলো আছে, যে বাহুগুলো আছে, সেটার উপর আমাদেরকে কি অঙ্কন করতে বলেছে? বর্গ অঙ্কন করতে বলেছে। এবং বলেছে যে উৎপন্ন বর্গগুলো হবে সেই বর্গগুলো, হ্যাঁ, সেই বর্গগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কয়টা সমকোণ হবে। হ্যাঁ, অনেকেই আছে, এই যে তাসপিয়া মিম আপুর মতো অনেকেই আছে যে 12 নাকি 13 কনফিউশনে পড়ে যাবে, কারণ অপশনের মধ্যে 13 থাকবে। উনি যখন এটা এইভাবে কল্পনা করবে তখন এখানেও দেখবে যে একটা সমকোণ, এটা পড়তেই পারে, স্বাভাবিক। আর যিনি এটা নিয়ে কনফিউশনে পড়বো আমি মনে করব তিনি হচ্ছে সবচাইতে বেশি মেধাবী। ঠিক আছে, কেন? আচ্ছা, এটা বেন ভাইয়া, হ্যাঁ বেন ভাইয়া পাদের জন্য সেরা, উনি পাদের জন্য সেরা আমি জানি। আচ্ছা, এখন তিনি হচ্ছে সবচাইতে বেশি মেধাবী, কারণটা হচ্ছে কি, তিনি এই জিনিসটা জানতে গিয়ে আরো অনেক কিছু জানতে পেরেছে, আর ওনার মাথায় এই জিনিসটা কাজ করেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, যেহেতু আমাদের উৎপন্ন বর্গক্ষেত্রগুলোর মধ্যে চেয়েছে, উৎপন্ন বর্গক্ষেত্র মধ্যে চেয়েছে, তাহলে এটাই হচ্ছে 12টি হবে, 13টি হবে না। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তারপরে বললে হবে না ভাইয়া এই টপিক বাদ দিয়ে গেছেন, ভাইয়া এটা বুঝিনি, ভাইয়া সেটা বুঝিনি, এগুলো বললে কিন্তু হবে না। আমি চাচ্ছি আমার ক্লাসের মধ্যে সব কিছুই শেষ হয়ে যাক, ক্লাসের বাইরে কোনো কিছু না আসুক, আমি চাই না। আপনারা বলতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের জন্য বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এবার যারা প্রাইমারি এক্সামটা দিবেন তাদের ম্যাথ কোশ্চেন অনেকটাই হার্ড হবে। তাদের ম্যাথ কোশ্চেন, এবার বিসিএস এর ম্যাথ দেখেছেন, এগুলা এসেছে বিসিএস এর ম্যাথে যে আনকমন প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর মূল বই থেকে এসেছে, মূল বই থেকে এগুলা এসেছে। পুরো উদাহরণের অঙ্কগুলো দিয়ে দিয়েছে, আপনারা গাইডটা একটু দেখেন। নবম দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিত থেকে এই জিনিসগুলো এসেছিল। আচ্ছা, এখন এগুলা হার্ড হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন কি আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই? নাই ভাইয়া, অল ক্লিয়ার। ঠিক আছে, আমি আশা করছি বা আমি প্রত্যাশা করছি ত্রিভুজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসুক না কেন, কোণের মান থেকে শুরু করে সমকোণী, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী, তারপরে হচ্ছে আপনাদের আচ্ছা এটা আর হচ্ছে আমাদের সমবাহু যে কোণ সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করছি যে আপনারা সবাই উত্তর দিতে পারবেন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ইনশাল্লাহ আপনাদের রাতে আবার ক্লাস হবে, সেটা সূচক এবং লগারিদম নিয়ে আপনারা সবাই ক্লাস করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।